ফ্যানটা অফ না করলে তো দূর থেকে আসবে, তাদের অসুবিধা। ঠিক আছে, ফ্যান থাকবে। অবশ্য তোমরা তো অনেকে নিচ্ছ, আমি যদি দরকার পরে তার কাছ থেকে নিয়ে নেবো কেটে কেটে। আজ একটা খুবই ভয়াবহ একটা অবস্থা হচ্ছে, নানান বিষয়ে নানান রকমের ভয়াবহতা গোটা রাজ্যে। এখন আমি যে কারণে বসেছি আপনাদের সাথে কথা বলছি, পানিহাটিতে কি মানুষকে জল না খেয়ে চলতে হবে? জলের হাহাকার। 25টা ওয়ার্ড অন্তত যেখানে কার্যত গত কয়েকদিন ধরে প্রায় জল নেই, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, আজকেও তাই। এটা চলতে পারে না। সৌগত বাবু 2019 সালের নির্বাচনের সময় বলে গেছিলেন, প্রতিশ্রুতি বলতে যাবো যা তাই, আমাকে ভোট দিন, ভোটে জিতলে 60 দিনের মধ্যে মিষ্টি জল খাওয়াবো। 60 দিনের মধ্যে মিষ্টি জল খাওয়াবেন। আর এখন দেখছি জল না খাইয়ে মানুষ যখন বিপদে, উনি তখন কোথায় কি আমি মিডিয়াতে দেখলাম চটুল গানের সঙ্গে নাচতে শুরু করেছেন। কোনো দায় দায়িত্ব নেই। পানিহাটি এখানকার এমএলএ তৃণমূলের, মিউনিসিপ্যালিটি তৃণমূলের, এবং কিভাবে তৃণমূলের তাও সবাই জানেন। 2013-তে ভয়াবহ রেগিং, তৎকালীন নির্বাচন কমিশনার মীরা পান্ডে ছুটে এসেছিলেন, ভোট হয়নি, সবাই জানে। তারপরে 5 বছর পরেও ভোট হলো না, ফলে জবরদস্তি দখলদারিতে থাকলো। কেন মানুষ জল পাবে না? কেন মানুষের জঞ্জালের এত বিপদ হবে? গোটা পানিহাটি জুড়ে আপনি দেখবেন রাস্তায় রাস্তায় জঞ্জালের নরক। আমি যে যাচ্ছি, মানুষ বলছেন এবং আমি নিজে টের পাচ্ছি, আপনারা আমার চেয়ে বেশি জানেন, জঞ্জালের নরক হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে জল নেই। কি হলো জলের প্রকল্প? জলের প্রকল্প জেন, এনইউআরএম বা ইত্যাদি নানান রকম প্রকল্প মিলিয়ে তখন বামফ্রন্ট, এখানে স্কিম হয়ে গেল, স্যাংশনড, শিলান্যাস হলো, কাজ শুরু হলো। এই সরকার আসার পর পাইপ যা বসলো, নতুন করে আবার আরেকবার শিলান্যাস করে টেন্ডার করে বড় টাকার পাইপ কিনে টাকাগুলো লোপাট করে দিল। কোথায় গেল সে টাকা? রাস্তা খুঁড়ে যে কাজ শুরু করেছিল বামফ্রন্ট, এরা এসে কাজটা বিন্যাস চেঞ্জ করলো, বিন্যাস চেঞ্জ করে আবার টাকা লোপাট করে দিল। এখন কোনো টাকার হিসাব নেই, কোনো কিছুই নেই। মাটির তলায় পাইপ পড়ে রয়েছে, অথচ জল নেই। এখন বলছে মাস্টার প্ল্যান নাকি নেই। বাবা, মাস্টার প্ল্যানটাও কি খেয়ে ফেলেছে? তো মনে হচ্ছে মিউনিসিপ্যালিটি মাস্টার প্ল্যানটাও খেয়ে ফেলেছে। সৌগতবাবু বলেছিলেন 2 মাস টাইম, কি হবে জল দেওয়ার ব্যবস্থা বলুন? লোক ছাড়বে না, লোক ছাড়তে পারে না, জঞ্জাল একই রকম। তখন বামফ্রন্ট জেএনইউআরএম প্রকল্প, তার থেকে যেটা হলো স্টেট গভর্নমেন্টের অংশীদারিত্ব সঙ্গে নিয়ে, সম্ভবত জায়গাটার নাম বোধ হয় মহিষপোতা, সেখানে স্টিম রেডি, অত্যাধুনিক, যেখানে সার থেকে, জঞ্জাল থেকে সার হবে, ইলেকট্রিসিটি হবে, তার মতো ব্যবস্থাপনা হয়ে গেল। তখন তৃণমূল এমএলএ সহ সবাই মিলিয়ে তার বিরুদ্ধে আটকা দিলেন, না করতে দেবো না, ধ্বংস 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 করবে, করতে দেবো না। আচ্ছা বেশ, তারপর তো 13 সাল থেকে তো টানা, তার আগে থেকে এমপি, 9 সাল থেকে, 11 সাল থেকে সরকার, এমএলএ, 13 সাল থেকে মিউনিসিপ্যালিটি, জবরদস্তি হোক আর যাই হোক, সবই তো তৃণমূল, 100-100। তাহলে কেন এখনো পর্যন্ত জঞ্জালের প্রকল্প কিছু করা হলো না? কেন রাস্তায় জঞ্জাল পড়ে থাকছে? এখন শুনছি এখানকার জঞ্জাল নাকি কলকাতায় নিয়ে যাবে বলে কদিন গ্রামের ছেলেরা বলে, শহরের ছেলেরা বলে ঢপ দিয়েছে, ঢপ। শহরের জঞ্জাল গ্রামে আসে বলে শুনি, কলকাতা শহরের। সেই কারণে কলকাতা শহরের উপকণ্ঠে ভাপা, উপকণ্ঠে, ওটা তো কলকাতা কর্পোরেশন ছিল না। আর এখানে এখন এখানকার জঞ্জাল নাকি কলকাতায় যাবে, নাকি মুখ্যমন্ত্রী বলেছেন, নাকি মেয়র বলে দিয়েছেন। তারপর জঞ্জাল যাচ্ছে কোথায়? এবার যে জঞ্জাল নিয়ে গিয়ে কালীঘাটের 35টা প্লটে অনেক বাড়তি জমি রয়েছে নিশ্চয়ই, ওখানে ঢেলে দিয়ে আসা হবে।
উত্তর দেবেন সৌগত বাবু, উত্তর দেবেন এমএলএ। জঞ্জাল কি কালীঘাটে গিয়ে ঢেলে দেওয়া হবে? কেন কালীঘাটে যাচ্ছে না? কেন কলকাতায় যাচ্ছে না? কেন এখানে জঞ্জাল ফেলার কোনো ব্যবস্থা নেই? কেন লোক জল পাবে না? মিষ্টি জলের কথা বলেছিলেন সৌগত বাবু। একটা অসভ্যতা চলছে, অসভ্যতা বলতে যাবো তাই চলছে। এমপি সৌগত বাবু, এমএলএ এবং বড় নেতা নান্টু বাবু, নান্টু ঘোষ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, উনি প্রয়াত হয়েছেন আমি যতটুকু জানি, নান্টু ঘোষের ভাই। জলের দায়িত্ব নান্টু ঘোষের ছেলে। তো সবই তো বাবা তোমরা, হয় সমাধান করুন, সৌগত বাবু যা কথা দিয়েছিলেন সেই কথা রক্ষা করুন, না হলে মানুষ যে ভোট দিয়েছিল গতবার, এবারে সেই ভোট ফেরত আদায় করে উসুল করে নেবে। অপদার্থরা নাগরিক জীবনকে ধ্বংস করবে, এটা কখনো হতে পারে না। এটা খুব খারাপ হচ্ছে। আমার সকাল থেকে বহু লোক ফোন করেছেন, আমি প্রার্থী হয়েছি সেই কারণে হয়তো আমাকে ফোন করেছেন। দুলাল অত্যন্ত সিনিয়র মানুষ, সব জানেন, বাপ্পা আছে, দেবজ্যোতি আছে, আপনারাও চেনেন। সবাইকে ফোন করছে, ফোন করে বলছে যে ওদের বলে লাভ হচ্ছে না, ওদের বলে লাভ হচ্ছে না, পালিয়ে যাচ্ছে, আপনারা কিছু একটা প্রতিবাদ করুন। আমরা বলছি এই জিনিস চলবে না, এই জিনিস বন্ধ করুন, এই জিনিস কখনো মেনে নেওয়া যাবে না। 7 দিনের মধ্যে জল দেবেন বলেছিলেন, জলের ব্যবস্থা কিছু করছেন না। আমার এখন মনে পড়ছে নির্বাচনে যেদিন প্রার্থী ঘোষণা হয় আমি সেদিন বাইরে ছিলাম। আমি কলকাতা ফিরে যেদিন আমি এই চত্বরে আসি, মানে বোধহয় 15 তারিখ অ্যানাউন্স হয়েছে, 16 তারিখে আসে, এই 14 তারিখ অ্যানাউন্স হয়েছে, 16 তারিখে আসে। প্রথম আমি যখন আসি তখন আমাকে দুলালদা ফোন করেন, তুমি যদি থাকো একবার আসবে। কেন? নাগরিকরা একটা অবস্থান করছে, বিক্ষোভ করছে, মিউনিসিপ্যালিটির লোকেরা কথা শুনছে না। আমি প্রথম নির্বাচনের প্রচারে এসেছিলাম, যেদিন নির্বাচন প্রচারের অংশের বাইরে নাগরিকদের সঙ্গে সেদিন দেখা দিয়ে বুঝে গেছিলাম যে ভয়াবহ একটা বিপদের মধ্যে মানুষকে ফেলেছে। তৃণমূলের রাজত্ব, তা মানুষের কোনো ঠিক ঠিকানা থাকছে না। মাটির তলায় পাইপ, টাকা লোপাট, মাস্টার প্ল্যান আউট। 7 দিনের প্রতিশ্রুতি সৌগত বাবুর বাতিল হয়ে গেছে, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। জল এবং জঞ্জাল এই দুটো মিলিয়ে নরক গুলজার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। পানিহাটিতে একেবারে হাতে গরম, সবাই দেখতে পাচ্ছেন। মানুষের বিক্ষোভ আপনারা টের পাচ্ছেন। হয় শুধরে নিন, নাহলে বিক্ষোভের ঠেলা কিন্তু সামলাতে হবে। জলের লাইনটা বারবার গিয়ে পানিহাটির 90% রাস্তা বেহাল দশা, আপনি প্রচারে গিয়ে দেখেন। পানিহাটিতে আমি আরো অনেক জায়গাতেই হয়তো বা, পানিহাটিতে রাস্তার হাল খুব খারাপ। অনেকে বলেছেন রাস্তার কোনো মেরামত হয় না, পরিষেবা নেই, এবং তার সঙ্গে সঙ্গে পাইপ পোতা হয়েছে, আবার তোলা হয়েছে, আবার পাশে পাইপ লাগানো হয়েছে, এবং যত পাইপ লাগানো হবে তত টাকার ভাগ বেশি পাওয়া যাবে। সিম্পল, টাকা খাবার একটা ব্যবস্থা করা হয়েছে বলতে যা বোঝায়, এটা 100 ভাগ তাই। দীর্ঘদিন ধরে ভাগাড় বন্ধ রয়েছে এবং সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভা যিনি বর্তমান পুরপ্রধান রয়েছেন, তিনি সরাসরি আগে আপনাদের সময়কার যে পুরো বোর্ড তাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে যে জায়গায় ভাগাড় রয়েছে রামচন্দ্রপুরে, সেই ভাগাড়ের চারপাশে যে জনবসতি গড়ে উঠেছে, সেখানে আপনাদের পুরো বোর্ড থাকাকালীন, আপনারা ক্ষমতা থাকাকালীন সেখানে অল্প টাকায় সেই জমি বিক্রি করা হয়েছে মানুষের কাছে, এবং সেই জন্য জনবসতি গড়ে উঠেছে। কি বলবেন? যে বলছে তার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো খোঁজও নেই। মহিষপোতায় প্রকল্প রেডি, অত্যাধুনিক, তখন বামফ্রন্ট এবং সম্ভবত অশোক ভট্টাচার্য এসেছিলেন তখনকার মন্ত্রী, যিনি সৌগত রায় নিজেও পরবর্তী সময় যখন কাজ শুরু হয় তখন সৌগত রায় এমপি হয়ে গেছেন, কারণ উনি 2009 সালে এমপি হয়েছেন। 2010 সালে সে কাজ চালু হয়ে গেল, শিলান্যাস ইত্যাদি। তার কিছুদিন পর গভর্নমেন্ট বদলে গেল। এবার আচ্ছা বেশ, বামফ্রন্ট তো খারাপ করেছে, বুঝলো, বামফ্রন্টের যে খারাপ কেউ নেই। যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। তৃণমূলের জন্ম হয়েছে বামফ্রন্টের আমলে, না বামফ্রন্টের দোষ। 2022 সালে কি মুখ্যমন্ত্রী পানিহাটিতে
একটা জঞ্জাল প্রকল্প ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন? ইয়েস অর নো? সবাই জানেন করেছিলেন। 2022 সালে উনি যে করলেন 4,59,00,000 টাকা সম্ভবত তাদের খরচ করা হলো। কোথায় খরচ করা হলো? জমিটা কোথায়? 22 সালে মানে 2 বছর হয়ে গেল। 2 বছর উদ্বোধন করলেন, 2 বছরের মধ্যে কোথায় গেল? তাহলে মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন। বামফ্রন্টের সময় তো যে আমি বললাম করতে দেননি, বোঝা গেল, করেননি, বোঝা গেল, বামফ্রন্ট চলে গেল, বোঝা গেল। 12 বছর ধরে তৃণমূলের সরকার চলছে, 2 বছর আগে 10 বছর ধরে করলেন না 2 বছর আগে তাহলে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কেন? মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করলেন 4,69,00,000 টাকার প্রকল্প বলে প্রাথমিক, সেটা কোথায়? এখন দেখা যাচ্ছে জমি নেই। মানে আমার স্পষ্ট অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে পানিহাটিতে জঞ্জালের জন্য জায়গা ঠিক করা বা ইত্যাদি শিলান্যাস তার মধ্য দিয়ে ফ্রন্ট করেছেন। ফ্রন্ট, জমি নেই শিলান্যাস করেছেন, জমি নেই টাকা খরচ দেখিয়েছেন, প্রতারণা করেছেন পানিহাটির মানুষের সঙ্গে। পানিহাটি পৌরসভা এলাকাতে একের পর এক পুকুর জলাশয়ে ভরাট হচ্ছে, প্রশাসনের নাকের ডগায় হচ্ছে, প্রশাসন কোন রকম ব্যবস্থা নিতে, সংবাদ মাধ্যমে খবর দেখানো হচ্ছে, তারপরে উদ্যোগী হচ্ছে প্রশাসন, এবং খড়দহ বিধানসভা পানিহাটি বিধানসভা জুড়ে হচ্ছে। গোটা পশ্চিমবাংলার হাল খুব খারাপ। আমি এই দমদম লোকসভা এলাকার মধ্যেই যা আপনারা বলছেন একদম ঠিক বলছেন। পানিহাটিতে পুকুর বোজানো, পরিবেশ ধ্বংস করা, খড়দাতে পরিবেশ ধ্বংস করা, রাজারহাট কদিন আগে হয়েছে, পুকুর বুঝিয়ে বাড়ি করা হচ্ছে, অভিযোগ যারা করেছেন তাদেরকে ধমকানো হয়েছে, তাদের থ্রেট করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, পুলিশের কাছে যেতে দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমে সংবাদ দেখাবার পর তারপর সে প্রায় ভর্তি করা পুকুর সেটাকে খনন করে আবার পুকুরে বহাল করা হচ্ছে, কদিন আগে সবাই জানেন। ফলে কার্যত পানিহাটি, খড়দা, রাজারহাট, দমদম বিভিন্ন জায়গায়, আর পানিহাটিতে কোনো পৌরসভা চলছে নাকি? বাজেট হয়, পৌরসভা সভা হচ্ছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, কে কাছে বড় নেতা হবে তার জন্য মানুষের জীবন অতিষ্ঠ হবে কেন? মেনে নেওয়া যায় না। কলকাতাতে বাড়ির একাংশ ভেঙে পড়েছে, পুরনো বাড়ি কোমলার ভেঙে নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছে। এখানে কাউন্সিলর বলছে যে বাড়ি তৈরির নিয়ম আছে, এই আসছে মাঝে কথা বল, তোমাদের কেউ কোশ্চেন থাকলে কোশ্চেন করবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে আজকে আবার দুঃখজনক ঘটনা গত কদিনের মধ্যে দেখতে পেলেন। আজকে উত্তর কলকাতায় একটা বাড়ি প্রমোটার ভাঙছে, বাড়িটা ভেঙে পড়লো, সম্ভবত ক্যাজুয়ালিটি এখনো হয়নি, এটা অন্তত সেদিক থেকে সুখের। অপরাধের মধ্যে, দুঃখের মধ্যে ওইটুকু সুখের যে কারোর কোনো প্রাণহানি এখনো হয়নি। কিন্তু কি হচ্ছে এটা? গার্ডেন নিচে 12 জন খুন, কয়েকদিন পর বিরাটি, আমি গেছিলাম রাত্রি বেলা, প্রমোটার, তার পিছনে কাউন্সিলর, সেই কাউন্সিলর এমপির ঘনিষ্ঠ বিরাটিতে, এবং সেখানেও একই রকম হলো, একজন মহিলা মারা গেলেন, নিরপরাধ খুন। ওখানেও কাউন্সিলর গ্রেপ্তার হয়নি, এখানেও কাউন্সিলর গ্রেপ্তার হয়নি। সরকার কাউন্সিলরের পাশে, সরকার প্রমোটারের টাকা তাই দিয়ে তৃণমূল নেতাদের পুষ্ট করছে। তারপরেই চেতলা মেয়র এলাকা, আজকে শুনছি উত্তর কলকাতায় সেখানে ভেঙে পড়লো, আবার সেই প্রমোটার ভেঙে পড়লো। এবার তৃণমূলের নেতারা বলছে না না না, বাড়ি ভাঙার তো কোনো নিয়ম নেই, বাড়ি তৈরির নিয়ম আছে। বাবা, যারা বাড়ি তৈরির নিয়মই মানে না তারা তো বাড়ি জবরদস্তি দখলদারি করে ভাঙছে, এবং সেই ভাঙতে গিয়ে অথবা করতে গিয়ে, তাহলে ভাঙো আর গড়ো যাই গড়ো না কেন, আসলে ধসের প্রবণতা, এমন ভাবে টাকা খাচ্ছে, এমন ভাবে প্রমোটিং এর কাজ হচ্ছে, আর এমন ভাবে প্রমোটিং এর ভাঙছে, ভাঙার অনেক নিয়ম আছে রে বাবা, রাজমিস্ত্রিরা জানে কিভাবে ভাঙতে হয়, ওই জন্য সান্তারা লাগে। আমি সান্তারা না লাগিয়ে গাইতি মেরে যদি ভাঙতে যাই, সম্ভবত ওইখানে 3 জন
পাশের বাড়ির লোক অসুস্থ হয়েছেন, তাহলে কোনো নিয়ম মানা হয়নি। বাড়ি তৈরি তো নিয়ম মানবো না, বাড়ি ভাঙায় নিয়ম মানবো না। মানুষের যা হবে হবে। আমরা তৃণমূল, তোমরা কারা? আমরা তৃণমূল। করো কি বেআইনি সম্পদ, এই সর্বনাশা জিনিস চলবে না। সুজন দা, যেখানে যা ঘটনা ঘটছে, বাড়ি ভাঙা হ্যান ত্যান, কাউন্সিলর হাত ধুয়ে বলছে যে আমার কোনো দায়িত্ব নেই। ঠিক তো বলেছে, কাউন্সিলররা সব জায়গাতে বলছে আমার কোনো দায়িত্ব নেই। দায়িত্বটা কি? দায়িত্বটা কার? কাউন্সিলর জানে যে কাউন্সিলরের টাকার 75 ভাগ কালীঘাটে দিতে হয়। কাউন্সিলর বলছে যে বাবা আমার দায়িত্ব যদি 25 দাও, 75 কালীঘাটে দিও, সব দায়িত্ব আমায় দিও না, ফলে আমার জেলে ফেলে দিও না, আমি আমার 75 জায়গায় 85 টাকা দিয়ে দেবো। কাউন্সিলর, আমি আজকে পরিক্রমার সময় আমার কর্মীরা নিয়ে গেলেন কাজল ভট্টাচার্য, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন 10 বছর, আমাদের পার্টির বড় নেতা, আমিও চিনতাম। ওর বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি, আমার কর্মীরা দেখালো ওনার স্ত্রী আছেন, আমি দেখা দিয়ে আসলাম, কাজলদা মারা গেছেন। বাড়িটা পলেস্তারা খসে পড়ছে, রং করার মতন পয়সা নেই। উনি কাউন্সিলর না, উনি চেয়ারম্যানও ছিলেন, কিন্তু কেন ওনার পয়সা নেই? কারণ উনি সিপিআইএম করতেন। মানুষের জন্য কাউন্সিলর, মানুষের জন্য মিউনিসিপ্যালিটি, মানুষের জন্য রাজনীতি, এই হচ্ছে বাম ঘরানা। যান আজকে যান, সম্ভবত কল্যাণনগর জায়গাটার নাম কি জানো? জায়গাটার নাম হচ্ছে বন্দিপুর আইডিয়াল একাডেমির উল্টো দিকে বাড়িটা, ভগ্নদশা বাড়িটা। ঠিক বলেছেন, আমি আজ গেছিলাম। এবং এটাই কমিউনিস্ট পার্টি, নিজের জন্য পার্টি করে না। আর আপনি একজন যান কাউন্সিলর, কালো কাচের গাড়ি, 1 কোটি 1.5 কোটি 2 কোটি কোনো হাতের ময়লা, বেআইনি সম্পদ, 3টে ফ্ল্যাট, 4টে বাড়ি, 5টা গাড়ি, ফাজলাম হচ্ছে সব। আর কাউন্সিলর বলছেন আমার কোনো দায়িত্ব নেই। ওই গার্ডেন নিচে যে প্রমোটার, তার টাকাতে এবং বাকিদের টাকাতে 5 কোটি টাকার গাড়ি কাউন্সিলরের, তার দায়িত্ব নেই। এদের গ্রেপ্তার করা উচিত ছিল, এবং এদের মাথায় ভাগ নিয়েছে বিধায়ক, গ্রেপ্তার করা উচিত ছিল গার্ডেন নিচের বিধায়ককে, তার মাথায় এমপি, কেন তাকে গ্রেপ্তার করা হবে না? বিরাটিতে কাউন্সিলরের মাথায় সবচাইতে যার অনুপ্রেরণা, তিনি ওখানকার এমপি। কামারহাটি পৌরসভা এলাকায় একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন। কোথায়? কামারহাটি পৌরসভার এলাকাতে ইলিগাল কনস্ট্রাকশন এবং পৌরসভার নিয়ম অমান্য করে একের পর এক বহুতল নির্মাণ হচ্ছে, এবং একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে রয়েছে। এবং চেয়ারম্যান বলছেন, শাসক দলের চেয়ারম্যান, যে আমরা ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, তাদেরকে এলাকার যারা মার্শাল পাওয়ার যারা জায়গাতে রয়েছে তারা তাদেরকে ভীতি প্রদর্শন করছে, তাদের বাধ্য হচ্ছে বেরিয়ে চলে আসে, পুলিশ কোনো অ্যাকশন নিতে পারছে না। আপনি কামারহাটির কথা বলছেন, আমি এই কদিনের মধ্যে পানিহাটিতে, আমি ঠিক পাড়াটার নাম হয়তো বলতে পারবো না, 5 ফুট মাপলে 6 ফুট হবে কিনা আমার সন্দেহ আছে, 7তলা বাড়ি কনস্ট্রাকশন চলছে, 6তলা বাড়ি কনস্ট্রাকশন চলছে। আমি সেদিন রাজারহাট, মানে এই দমদমের মধ্যে যে রাজারহাটের অংশ, হ্যাঁ, রাজারহাট গোপালপুর, একই রকম সরু রাস্তা, এইরকম ভাবে তাকাতে হচ্ছে। বাদিকটা দিয়ে ঘোরার খুব জায়গা নেই। আমি পরিক্রমায়, জানেন আমি হেঁটে পরিক্রমা করি, মুখ্যত চেষ্টা করি বেশিরভাগ লোকের বাড়িতে দেখা দেবার জন্য। সেখানে তাই কামারহাটিতে আপনি বলছেন যে বাড়ির দেয়ালে দেয়ালে প্রায় লেগে আছে, ইঞ্জিনিয়াররাও অসহায়। কলকাতার মেয়র ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন, তারপরে ইঞ্জিনিয়ার যখন বলেছে যে আমাদের দোষ দিচ্ছেন কেন, তো চুপ করে আছে। এখন কাউন্সিলররা অথবা তৃণমূলের নেতারা চোখ রাঙিয়ে যা করেছে বেশ করেছে, অন্য কিছু করলে ইঞ্জিনিয়ার তোমার চাকরি খেয়ে নেবো, অন্য কিছু করলে পুলিশ তোমার ট্রান্সফার করে দেবো। আমাদের মাথায় মমতা ব্যানার্জি আছে, কি মেয়র আছে, এটা চলতে পারে না। বেআইনি নির্মাণ ভয়াবহ ভয়াবহ। গোটা দমদম লোকসভার বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ এবং টাকার খেলা যেভাবে চলছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এতে নাগরিক জীবন অত্যন্ত বিপন্ন হচ্ছে। আর কি নাগরিক জীবন ওরা চালাবে বলুন দেখি? আপনি পানিহাটিতে খোঁজ নিন। এটা হচ্ছে যে আপনি পানিহাটি জল প্রকল্প 2বার উদ্বোধন হয়েছে, এটা আপনি বললেন, কিন্তু পানিহাটিতে 2টো জেটি, একটা আধুনিক জেটি বানিয়ে ফেলে রাখা হয়েছে, আজকে 3 বছর হয়ে গেল, গেটে তালা, এবং ভাঙা যে
যেটি সেই জেটি দিয়ে মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছে, পুরনো জেটি। এটা কেন? খুবই দুর্ভাগ্যের ব্যাপার, আমার জানা নেই, উত্তর দিতে পারবে শাসক দল বা সরকার। আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না যে কেন পুরনো জেটিটার পরে নতুন জেটি বানানো হবার পরেও সেটাকে ব্যবহার না করে পুরনো জেটিকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে মানুষকে বিপদের মধ্যে ফেলা হচ্ছে। পুরনো জেটির পাশে নতুন জেটি করতে হয়েছিল যাতে মানুষের নিরাপত্তা কখনো বিঘ্নিত না হয়। নতুন জেটি বানানো হলো, সেটা আমি ব্যবহার করব না, আমি পুরনো জেটিই ব্যবহার করব। তৃণমূলই কোনো অন্তর্দ্বন্দ্ব নাকি কে কোনটার কত কন্ট্রোল নেবেন, নাকি কার সাথে কার কি ক্ষমতার লড়াই, আমার পক্ষে সেটা জানা বা বলা সম্ভব না। এটা আপনারা জানেন, কিন্তু মানুষ সবাই জানে যে আসলে অন্তর্দ্বন্দ্বে জেরবার হয়ে গেল পানিহাটির মানুষ। ধরুন পানিহাটিতে স্বাস্থ্যে 50 লক্ষ টাকা ফেরত চলে গেছে, তাই হয়নি। সমব্যথীর 8 লক্ষ টাকা, হিসেব নেই। মিড ডে মিলের 23 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের জন্য দিয়েছিল কিনা জানি না, মানুষ কোনো পরিষেবা পায়নি। দুয়ারে সরকার তার টাকা, এইরকম নানান কাজের জন্য টাকা কার্যত ফেরত গেছে, অব্যবহৃত হয়েছে, হিসেব নেই। শুধু লড়াই চলছে কে কার চাইতে বড় হবে, কোন ঘোষ না কোন রায় কে কার চাইতে বড় হবে। সদন পৌরসভার একটা হাসপাতাল ছিল, টাকা ফেরত গেছে বলে আপনি জানালেন, মাতৃসদনটা বন্ধ হয়ে পড়ে গেছে। ঠিকই তো, ঠিকই তো। মাতৃসদন চালানোর জন্য তৃণমূল আসেনি ভাই, কিছু মনে করবেন না। মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল না, লুট করার জন্য তৃণমূল। আমি হাত জোড়ো করে সমস্ত মানুষের কাছে আবেদন করব, যারা ভেবেছিলেন অনেকদিন সিপিএম তৃণমূল আসলে বুঝি খুব লাভ হবে, তারা বুঝতে পারছেন যে তারা ঠকে গেছে। আপনি এই সমস্ত কথা বলেন বলে আপনাকে বলেছে কারবার দিয়ে পাঠানো ছিল। আমি শুনলাম, আমি সচরাচর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে কোনো কথা বলি না। আমি শুনলাম সৌগত বাবু নাকি, আপনারা দেখাচ্ছিলেন ভিডিও ক্লিপ, ফলে বিশ্বাস করতে হলো, উনি নাকি বলেছেন যে আমার কার্বাইডে পাকানো মাথার চুল। আমার 3টি বাক্য। এক, সৌগত বাবুর পিঠের চামড়ায় আগ্রহ ছিল আমি জানতাম, মাথার চুলে আগ্রহ ছিল আমি জানতাম না। সিপিএম এর মাথার চুলের আগ্রহ ছিল আমি জানতাম না। সিপিএম এর পিঠের চামড়ায় পায়ের জুতো বানানোর তোর আগ্রহ ছিল, বোঝা গেছে। আর সেই আগ্রহ উনি দেখাবার যোগ্যতা রাখছেন না, হিম্মত নেই। 2, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে চুল পেকে যায় সিবিআই এর দপ্তরে যাওয়ার সময়, কালো চুল বেরোলো, পাকা চুল নিয়ে তৃণমূলে এরকম নেতা আপনি অনেক পাচ্ছেন। কালো চুলে ঢুকেছিল সিবিআইতে জেরায়, আর সিবিআই থেকে বেরিয়ে যখন আসলো তখন পাকা চুল। উনি অন্তত এটা মেনে নিয়েছেন যে আমার চুলটা কার্বাইডে পাকানো, তার মানে কম বয়সে আমার চুলটা পেকেছে। কম বয়সে চুল পাকাটা কারোর অপরাধ কিনা আমি জানি না, কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল যে আমার বয়সটা ওর চাইতে অনেক কম, উনি আমার চাইতে অনেক বড়, বরিষ্ঠ, অনেক বড় আমার চাইতে। যারা বড় তাদের বোঝা উচিত তাদের ভাষা জ্ঞান কিরকম থাকবে। ওনার ভাষা জ্ঞান যেমন তেমন উনি বলেছেন। আমি তৎসত্ত্বেও সৌগত রায় আমার চাইতে অনেক সিনিয়র, আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, শরীরটা সুস্থ রাখবেন। সুজনদা, খর্দা খালের সংস্কার হবে বলে পাক তুলেছিল, পাক তোলা বন্ধ করে দিলে হঠাৎ ধস নেওয়া শুরু হলো। আগে গার্ডওয়াল না দিয়ে আপনার পাকটা তোলাতে দুপার দিক গিয়ে দেখবেন পুরো ফাটল ধরে। এটা কবেকার কথা বলছে? এটা গেল বছর। দেখুন, মানে আমি এত ডিটেলস বলতে পারলে তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের দায়িত্ব বদল করে আমাদের লোকদের কাউকে বসাতে হয়। মিউনিসিপ্যালিটি অথবা এমএলএ অথবা এমপি সব থাকবে তৃণমূলের, আর পাক তুলতে গিয়ে ধস নামবে না, এটা আপনি আশা করছেন কেন? এখন গার্ডওয়াল দিচ্ছে, এখন গার্ডওয়াল দিচ্ছে, কারণ গার্ডওয়াল দিলে টাকা পাওয়া যাবে। আর তখন গার্ডওয়াল না দিয়ে করেছে কারণ একবার ধস যদি হয়, সেই ধস মেরামতের জন্য টাকা পাওয়া যাবে, তাহলে টাকা লুট করা যাবে, কাটমানি। আবার এখন গার্ডওয়াল দিতে গিয়ে আবার একবার গার্ডওয়াল দেওয়ার টাকায় কাটমানি। একটা কাজ 4 বার দেখিয়ে 4 বার কাটমানি খাওয়া যায় কিভাবে, এইটা তৃণমূলের কাছে শেখার মতো সুযোগ আছে। দিলীপ ঘোষ আজকে বলেছেন তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছি, সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং করছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। কি বলবেন? দিলীপ ঘোষ, আপনি মেদিনীপুরে দাঁড়াতে পারেননি, আপনার খুব দুঃখ হয়েছে। আপনি দুর্গাপুরে দাঁড়িয়েছেন, আপনি দুর্গাপুরে দাঁড়ান, কিন্তু ফালতু কথা কম বলুন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে সিপিএম, না লড়াই করেছে বিজেপি।
তৃণমূলের মদতে, তৃণমূলের হিম্মতে বিজেপি জন্মেছে। যখন পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে বিজেপি ছিল না, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে ছিল না। পশ্চিমবাংলায় বিজেপি এসেছে তৃণমূলের হিম্মতে। ফলে আজকে ওনার এসব কথা বলা লোকে হাসবে। আমি শুধু ওইটুকু বলছি, মাঠে যদি ঘাস গজিয়ে যায় ভাই, গরু আসবেই। মাঠে যদি তৃণমূল থাকে তাহলে বিজেপি আসবেই। ফলে তৃণমূলকে পুষ্ট করতে হবে বিজেপিকে আসার জন্য। মোদিজি সেই নিয়ম নিয়ে চলছেন যে তৃণমূল থাকলে আমার বিজেপি বাড়ার সুযোগ আছে। দিলীপ ঘোষ চিটফান্ড কাণ্ডে এত অপরাধের পরেও তৃণমূলের এমপি বলেছিলেন সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। তারপরেও দিল্লির প্রশাসন, দিল্লির সরকার যারা ইডি সিবিআই লাগিয়ে বিরোধীদের হেনস্থা করে, তারা মমতা ব্যানার্জিকে একবারের জন্য ডাকেননি। ভাইপোকে ডেকে রেহাই দিয়েছেন, বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিজেপি তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য বিজেপি নয়। দিলীপ ঘোষ আরেকটা কথা বলেছেন যে দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসি কে হারাতে বিজেপির সঙ্গে এসেছে। আমি জানি না, উনি বোধহয় সুকান্ত মজুমদারের উপরে রেগে গেছেন, না শুভেন্দু অধিকারীর উপরে রেগে গেছেন, নাকি আসলে উনি অন্য কারোর উপরে রেগে আছেন আমি বলতে পারবো না। উনি তথাগত রায়ের উপর রেগেছিলেন জানি, তারপর সুকান্ত মজুমদার উপর রেগেছিলেন জানি, এখন শুভেন্দুর উপরে রেগে আছেন তাও বুঝতে পারছি। বোঝাই যাচ্ছে যে উনি বিজেপি কর্মীদের সম্পর্কে এখন প্রকাশ করে দিলেন যে আসলে বিজেপি কর্মীরা লড়াইয়ের জন্য বিজেপি না, তারাই তৃণমূলের সঙ্গে সেটিং ফেটিং হানাতানা তার অংশীদার। এর মধ্য দিয়ে বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির কর্মীদের অসম্মান করলেন। আরেকটা কথা লাস্ট যেটা বলেছেন খেলার ফল ঠিক হয়ে গিয়েছে, সময় শুধু অপেক্ষা। মাঠেই নামতে পারছে না ওরা, নিজেদের খেলোয়াড় যদি ঠিক করতে পারছে না, এমন গোল বাড়ছে রোজ, তারা বিজেপির সঙ্গে কি খেলবে? দিলীপ ঘোষ বলেছেন খেলার ফল ঠিক হয়ে গেছে, ফলে অন্য কেউ খেলতে পারছে না। আমি বলছি হ্যাঁ, খানিকটা তো সত্য, খেলার ফল ঠিক হয়ে গেছে। দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূল খেলার ফল ঠিক করে নিয়েছে, কিন্তু সেই ফল মিলছে না। অমিত শাহ এসে ব্যবস্থাপনা করে গেছিলেন পিসি ভাইপোর সঙ্গে 35টা আসন, ঠিক মিলল না। ইনি আলাপ আলোচনা করেছিলেন, আচ্ছা বেশ, কিছুটা তৃণমূল কিছুটা বিজেপি, সেটাও মিলল না। এখন এরা বলছেন 35, ওরাও বলছে 35, এরাও বলছে 35, 35, 35, 70, 42 আসনের মধ্যে 70 মানে পাটিগণিতের অঙ্ক ভুল, দিলীপ ঘোষদের অঙ্ক ভুল। মানুষ নিজের মতো করে ভোট দেবে, মানুষ তৃণমূল থেকে নিষ্কৃতি চায়, তৃণমূলের থেকে পরিত্রাণ চায়, মানুষ বিজেপি থেকে রেহাই পেতে চায়। নির্বাচনের ফল 4 জুন প্রকাশ হবে, সেদিন দেখা হবে কত বড় হিম্মত কার, মানুষ বুঝিয়ে দেবে। বলেছেন যে দমদমের তার কেন্দ্রে এখনো রাস্তার উন্নয়ন হয়নি, এখনো জল নিকাশি ব্যবস্থা সংস্কার হয়নি। কে বলেছে? হ্যাঁ, কি বলেছে? এবং তিনি বলছেন যে রাস্তা জল নিকাশি ব্যবস্থা এখনো সংস্কার হয়নি, এখনো অনেক জায়গাতে ড্রেনেজ পরিষেবা এখনো ঠিক করতে হবে। তাহলে তিনি তো যেহেতু তার ক্ষেত্রে এতবার জিতেছে, তাহলে কি এতদিন ধরে তিনি কি তার ঠিকমতো কাজ সম্পন্ন? দেখুন, সৌগত বাবু গত 15 বছর ধরে এখানকার এমপি, তিনি কি কাজ করেছেন আর কি কাজ করেননি সেটা নিয়ে আমার বলার কোনো দরকার নেই, এখানকার মানুষ কেউ কম জানেন না। উনি বলেছেন যে ড্রেনের সংস্কার হয়নি, নিজেই বলছেন, রাস্তার সংস্কার হয়নি, নিজেই বলছেন। আমি ওনাকে বলি উনি যোগ করুন, ড্রেনের সংস্কার হয়নি, রাস্তার সংস্কার হয়নি, জলের টাকা লোপাট করে মানুষকে 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। উনি পারলে বলুন যে জঞ্জালে জঞ্জাল হয়ে গেছে, জঞ্জালময় পানিহাটি, কাজটা হয়নি। উনি পারলে বলুন বরং কাজ হয়েছে বেআইনি বাড়ি নির্মাণ আর বেহিসেবি টাকা লুট। লুট দুর্নীতিতে যেমন রাজ্য, লুট দুর্নীতিতে তেমন বিজেপি, দুজন একজন আরেকজনের পরিপূরক। আমি বলতে পারবো না, আমি আবার বলছি, প্রতিপক্ষ সৌগত বাবু, তার সম্পর্কে আমার কমেন্ট করার কোনো কারণ নেই। নীতির লড়াই, তৃণমূলকে আমরা হারাবো, বিজেপিকে আমরা হারাবো। এই লড়াইটা মানুষের লড়াই, মানুষ জিতবে, মানুষ জিতবে। আমি ব্যক্তিগত কথা অনেক বলতে চাই না। 2019-এর আগে উনি যা যা বলেছিলেন সেইগুলো একবার মানুষ যদি মনে করে তাহলে বুঝতে পারবেন যে উনি ভোটের জন্য যা বলেন ভোটের পরে ঠিক উল্টো কাজ করেন। ভোটের জন্য উনি বলেছিলেন জল, মিষ্টি জল,
আউট। ভোটের জন্য উনি বলেছিলেন ড্রেন, আউট। ভোটের জন্য উনি বলেছিলেন জঞ্জাল মিটিয়ে দেব, আউট। পুকুর ভরাট বন্ধ করিয়ে দেব, আউট। কোনটা করেছেন আমি জানি না। লুট দুর্নীতি সীমাহীন। বিরাটিতে বেআইনি বাড়ি তৈরি করতে গিয়ে ফ্ল্যাট ভেঙে মানুষ মারা গেছেন 2 দিন আগে। উনি আপনাকে হেরু বলছেন, বলছেন ভোটের আগে আশা করতেই পারে জনগণ, কিন্তু সুজানবাবু হেরে যাবেন, শুনেছি। আচ্ছা, সৌগতবাবু কি বলবেন, বলতে পারবেন যে সৌগতবাবু হেরে যাবেন? উনিও তো আশা করছেন। আর আমি বলছি 4 জুন তারপর ওনাকে একদিকে দেখবেন না। ওই যে হেরে যাবেন, দমদম লোকসভাতে উনি আর আসবেন না। তৃণমূলকে মানুষ হারাবে, বিজেপিকেও মানুষ হারাবে। পদ্ম ফুল আর জোড়া ফুল দুয়ে মিলিয়ে গতকাল ছিল এপ্রিল ফুল। এতক্ষণ ধরে আপনি যা বলেন, পদ্ম ফুল আর জোড়া ফুল দুয়ে মিলে এপ্রিল ফুল। আপনি এতক্ষণ পরিষেবা নিয়ে কথা বলছেন। কর্মসংস্থান আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন পানিহাটি, অজস্র কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়েছে, কোনো প্রতিবাদ পাইনি। কোনো সেখানে আমরা দেখেছি সেখানে পরবর্তীকালে বহুতল হচ্ছে বা শপিং মল হচ্ছে ইত্যাদি হচ্ছে। প্রিয়া বিস্কুট বন্ধ হয়েছে কদিন আগে এই পানিহাটিতে। ডাক ব্যাগ, আমার পরিচিত অনেক মানুষ কাজ করতেন। আমি এই এবং ডাক ব্যাগ তো খুব পরিচিত নাম বটে। আমি পরিক্রমার সময় তো অনেক লোককে পেয়েছি, তারা বলছেন ডাক ব্যাগটা বিক্রি করে দিয়ে চলে গেল, মানে কার্যত তুলে দিল, এবং তারপর টাকা পয়সা আমরা কেউ কিছু পেলাম না। আমি মানুষকে আবারও বলছি, জুট মিলগুলোর কি চেহারা, জুট মিলগুলোর কি চেহারা। আমি 100 এমপি ছিলাম 2004 সালে, তখন সৌগতবাবু এমপি হননি। উনি কাকে কি হেরো বলবেন আমি জানি না। আমি 2004 সালে যখন এমপি ছিলাম, সেই সময়তেই যেমন 100 দিনের কাজের আইন, যেমন RTI অ্যাক্ট, ঠিক সেই সময়তেই জুট ব্যবহার করে জুট ব্যাগ তার প্রকল্প নিতে হয়েছিল সরকারকে, কেন্দ্রের সরকারকে। এবং সেই সময়তেই কিন্তু এই পানিহাটিতে বেঙ্গল কেমিক্যাল তাকে প্রথমে রক্ষা করার ব্যবস্থা হলো, এবং এখন পানিহাটিতে বেঙ্গল কেমিক্যালের জমিতে নাইপার তৈরি হয়েছে, বোধহয় জানেন আপনারা। আমি কখনো নিজের কাজ নিজে বলি না। নাইপারের প্রথম প্রস্তাবক উদ্যোক্তা যদি কেউ থাকে, তৎকালীন সরকার সহ সবাইকে সেটা মানতে হয়েছে, তার নাম সুজান চক্রবর্তী। আমি তখন দমদমের এমপি ছিলাম না, কিন্তু পশ্চিমবাংলার মানুষ, তার লেখাপড়া, তার শিক্ষা, তার গবেষণা, ওই নাইপারের প্রকল্পগুলো অথবা আইজারের প্রকল্প, এরকম অনেকগুলো ইনস্টিটিউট, 9টা ন্যাশনাল ইনস্টিটিউটের প্রকল্প, তখন আমরা এমপি, তখন সৌগতবাবু এমপি ছিলেন না। নিজের মুখে আমরা বলি না, মানুষ জানে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পানিহাটি পৌরসভাকে ভৎসনা করেছে এবং রিপোর্ট চেয়েছে, তদন্ত রিপোর্ট। পানিহাটির লাহাবানা স্পোর্টিং ক্লাবের মাঠের জমি সেটা অনিয়মভাবে বিক্রি করা হয়েছে এবং সেখানে একটি বেসরকারি স্কুল এবং একটা বহুতল নির্মাণ চলছে, এবং সেই জায়গাতে লাহাবানা স্পোর্টিং ক্লাব মামলা করেছিল, সেখানে পৌরসভাকে ভৎসনা করেছে এবং তদন্ত রিপোর্ট দিতে বলে 3 সপ্তাহের মধ্যে। কি বলবেন? ঠিক, দেখুন, আমি সংবাদ মাধ্যমে পড়েছি, আমাদের বন্ধুরা এখানে আমাকে বলেছেন, সহকর্মী যারা তারা বলেছেন, বোধহয় ক্লাবটার নাম বোধহয় লাহাবাগান স্পোর্টিং ক্লাব, তাদের জমিও বেদখল। মিউনিসিপ্যালিটি কার্যত তাকে প্রশ্রয় দিয়েছে তৃণমূলের নেতারা, এবং শেষমেশ কোর্টে ভর্ৎসিত হয়েছে এমনকি মিউনিসিপ্যালিটি। যখন শুরু হয় তখন মানে ওই ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন স্বপন ঘোষ, তিনি সেই সময়কার উনি চেয়ারম্যান ছিলেন পানিহাটিতে। যখন এই অপকর্মটা শুরু হয়, সেই অপকর্মের মাস্টার মাইন্ড যদি কেউ থাকে, তিনি ছিলেন পানিহাটির তৎকালীন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপন ঘোষ। মন্টু ঘোষ আলাদা, মন্টু ঘোষ একই। ও মন্টু ঘোষ, স্বপন ঘোষ। অপকর্মের দুলাল দ্বারা আমার চাইতে অনেক ভালো জানেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন, স্থানীয় মানুষ ভালো জানেন। ক্লাবের জমি বেদখল, ছেলেমেয়েরা খেলাধুলো করবে তার দরকার নেই, শুধু টাকার খেলা হলেই হবে। মিউনিসিপ্যালিটি এবং তৃণমূল তাতেই সন্তুষ্ট, কোর্টে ভর্ৎসিত হয়েছে, তারপরেও ওদের লাজ লজ্জা হয় না। এরকম নয়নজলি কতবার কলকাতা হাইকোর্টে মিউনিসিপ্যালিটি ভর্ৎসিত হয়েছে, এরাই হোক আর দক্ষিণ দমদমই হোক, কতবার ভর্ৎসিত হয়েছে। ফলে কার্যত মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূলরা, আমি আবারও বলছি, তৃণমূল একটা লুঠেরাদের পার্টি।
একটা সময় তৃণমূলের রাজনৈতিক কর্মী যারা ছিলেন, দলটা তৈরি করেছিলেন, তারা বুঝেছেন যে তৃণমূলটা এখন লুঠেরাদের পার্টি। আর যদি কারো কিছু থাকে ওদের ওদের স্থানীয় কিছু ইস্যু যেটা আমি বলতে পারবো না। আপনি দেখতে গেলে খালটা একটু দেখে নেন। কোন খাল?